আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি রওশন আরা বেগম, সহযোগী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, লালমাটিয়া কলেজ। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাস সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই লালমাটিয়া মহিলা কলেজের কলেজ কর্তৃপক্ষকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সুস্থ আছো। তোমাদের সাথে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। চলো আমরা পড়া শুরু করি। আমরা আজকে যে অধ্যায়টি করব সেটি হচ্ছে ক্রাইসিস ইন্টারভেনশন টাস্ক সেন্টার মডেলস, অর্থাৎ সংকটকালীন হস্তক্ষেপ হলো কর্মকেন্দ্রিক মডেল। আমরা গত দুটি ক্লাসে চ্যাপ্টার 1 ছিল আমাদের গত দুটি ক্লাস, এখন আমরা চ্যাপ্টার 2 এ চলে এসেছি। সেখানে আমরা দেখো কি করবো, স্লাইডে একটু দেখো যে ক্রাইসিস ইন্টারভেনশন টাস্ক সেন্টার মডেলস। এখানে আমরা করবো সংকটকালীন হস্তক্ষেপ, ক্রাইসিস ইন্টারভেনশন মডেল। এখানে সংকটকালীন হস্তক্ষেপ মডেল আমরা এখানে দেখো দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে ক্রাইসিস, আরেকটা হচ্ছে ক্রাইসিস ইন্টারভেনশন মডেল। তাহলে ক্রাইসিস আমরা জানি যে আমরা প্রতিনিয়ত কিন্তু সংকট প্রবর্তনমূলক এবং গভীর যে সংকটমূলক পরিস্থিতি বা পারিপার্শ্বিকতা বেঁচে আছি। তো এইসব সংকট কিন্তু মানুষকে নিজের বর্তমান ক্ষমতার উপর আস্থা বিনষ্ট করে দেয়, নিজস্ব যে উপযোজন বা সমাযোজন ক্ষমতা সেটাকে শূন্য করে ফেলে, আবার কি করে অস্বস্তিকর পরিস্থিতির দিকে ধাবিত করে, যা তার লাইফ যে ফাংশনকে চরমভাবে ব্যাহত করে। অর্থাৎ যখন সংকটময় পরিস্থিতিতে আমরা পড়ি তখন কি হয়, বর্তমান যে ক্ষমতা, আমাদের যে ক্ষমতা রয়েছে, আমাদের যে স্বাভাবিক চালচলন রয়েছে, আমাদের যে স্বাভাবিক কাজকর্ম রয়েছে, সেটা আমাদের কিন্তু আস্থাটা নষ্ট করে দেয়। তারপর নিজস্ব যে আমাদের অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা, সেটাও ক্ষমতাটা হারিয়ে ফেলে, আমরা সেই ক্ষমতাটা ধরে রাখতে পারি না এবং অস্বস্তিকর একটা পরিস্থিতির দিকে আমরা ধাবিত করি। তাহলে সংকট কি, দেখো আমি স্লাইডে দিয়েছি। সংকট হচ্ছে বিপর্যস্ত এবং অস্বাভাবিক অবস্থা। এটা মানুষকে হতাশায় পর্যবসিত করে। সংকট ব্যক্তিকে ভূমিকা পালনে অক্ষম করে তোলে এবং তা কাটিয়ে ওঠার জন্য অন্যের সাহায্য কামনা করে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে ক্রাইসিস, এবার আমরা আসি ক্রাইসিস ইন্টারভেনশন মডেল। এখানে এই যে সংকটকালীন যে হস্তক্ষেপ বলতে, সংকটময় মুহূর্ত বা অবস্থায় ব্যক্তিকে যে সহায়তার মাধ্যমে যে জৈব মানসিক কর্মকাণ্ডের ভারসাম্য বজায় রাখা এবং মানসিক আঘাতের ক্ষমতা বা ব্যাপ্তি কমানোর জন্য প্রদেয় এক ধরনের জরুরি মানসিক সেবা। এটা মানুষের যে মানসিক সেবা দেওয়া হয়, যে রিল্যাক্স করার জন্য এক ধরনের জরুরি একটা মানসিক সেবা। তাহলে দেখো সংকটের তিনটি অবস্থা, স্লাইডের দিকে লক্ষ্য করো। সংকটের হচ্ছে তিনটি অবস্থা, একটা হচ্ছে স্বাভাবিক বিকাশ সম্পর্কিত সংকট, আরেকটা হচ্ছে অবস্থাগত সংকট, আরেকটা হচ্ছে উপস্থিতিগত সংকট। এখন আমরা এলিমেন্টসে যাই, যে এলিমেন্টস অফ ক্রাইসিস। কোনো কোনো বিষয়ের উপাদানগুলো উপস্থিত থাকলে যে কোনো ঘটনাকে আমরা সংকট বলতে পারি। কোন কোন উপাদান, কি কি উপাদান উপস্থিত থাকলে ঘটনাকে আমরা সংকট বলতে পারি সেগুলো, যেমন আমরা যদি বলি যে একটি ঝুঁকিপূর্ণ বা দুঃখজনক ঘটনা, সেটা ঘটলে আমরা সংকটে পড়ে যাই। আবার বলতে পারি একটি ঝুঁকিপূর্ণ সামঞ্জস্যহীন অবস্থা, এখানে আমরা সংকটের মুখোমুখি হই। আবার একটি হঠকারী ঘটনা, অর্থাৎ অন্যকে কেউ আমাকে ঠকালো, কোন একটা ঘটনা এভাবে ঘটলো। আবার ব্যক্তির যে অন্তর্দৃষ্টি অনুসারে একটি সক্রিয় যে সংকটময় যে অবস্থা, এইভাবে আমরা সংকটকে
সংকটের উপাদানগুলিকে চিহ্নিত করতে পারে। আবার বলা হয় যে সংকটের একটা সমাধান ব্যবস্থা কিন্তু রয়েছে। তাহলে এই যে বলা হয়েছে যে সংকটের যে চাপমূলক পরিস্থিতি, এখানে আমরা দেখব যে উপাদান, এই যে মূলত তিনটি উপাদানের ক্ষেত্রে সংকটের চাপমূলক পরিস্থিতি হয়। সেটা দেখো কি হতে পারে। যেমন চাপমূলক পরিস্থিতি কি কারণে হয়? হতাশা, উদাসীন, এটা মানুষকে নিঃশেষ করে দেয়। অর্থাৎ সংকটটা মানুষকে হতাশাগ্রস্ত করে তোলে, উদাসীন করে তোলে এবং মানুষকে ক্রমান্বয়ে নিঃশেষ করে দেয়। তাহলে চাপমূলক পরিস্থিতি, এই চাপমূলক পরিস্থিতি যেটা হচ্ছে স্ট্রেস প্রডিউসিং সিচুয়েশন, এখানে কি হতে পারে? পরিবার কেন্দ্রিক পরিস্থিতি। এবং পরিবার কেন্দ্রিক পরিস্থিতি দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি আশা করছি। পরিবার কেন্দ্রিক কি পরিস্থিতি এখানে হতে পারে? পরিবার কেন্দ্রিক পরিস্থিতির কারণে এখানে হতে পারে যে স্বামী স্ত্রীর সাথে যদি কলহ হয়, তাহলে পরিবারে কি হয়? সদস্যদের মধ্যে কেউ না কেউ কি হয়? কঠিন এবং জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ে। এভাবে কিন্তু আমরা বিভিন্ন রকম ভাবে আমরা স্লাইডে করেছি। এবং দেখো আমরা স্লাইডে গিয়ে আবার একটু দেখি। এই যে পরিবার কেন্দ্রিক, এটা হচ্ছে স্বামী স্ত্রীর সাথে যদি কি হয়, যদি কলহ হয়, পরিবারের সদস্যদের মধ্যে যদি কেউ কঠিন এবং জটিল রোগে আক্রান্ত হয়, তাহলে ক্রাইসিস হতে পারে। এরপর খ নাম্বার দিয়েছি অর্থনৈতিক পরিস্থিতি। এখানে হঠাৎ করে বা দীর্ঘ সময়ব্যাপী আর্থিক দৈন্যতা যদি ঘটে, তাহলে কি হয়? সংকটের জন্ম দেয় বা ক্রাইসিসের জন্ম দেয়। যেমন চাকরি হারানো, স্বাস্থ্যগত কারণে অনেকে বেশি পরিমাণে খরচ হয়ে যাচ্ছে, সেটা একটা সংকট তৈরি করছে ফ্যামিলি। এরপর হচ্ছে সমষ্টিগত পরিস্থিতি, যেখানে অপর্যাপ্ত আবাসন, তারপরে হচ্ছে সমষ্টি সম্পদের অভাব। আবার গুরুত্বপূর্ণ কোনো ঘটনা দেখো, গুরুত্বপূর্ণ কোনো ঘটনা যেমন বিয়ে, সন্তানের জন্ম, চাকরিতে প্রমোশন, অবসর গ্রহণ, এগুলো অনেক সময় পরিবারকে সংকটে ফেলতে পারে। মানে আর্থিক সংকট এখানে হতে পারে, মানসিক সংকট হতে পারে, বিভিন্ন ভাবে এটা চাপমূলক পরিস্থিতিতে মানুষ সৃষ্টি হতে পারে। তাহলে কি কি হতে পারে? চাপমূলক পরিস্থিতি হতে পারে, পরিবার কেন্দ্রিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, তারপরে হতে পারে কি সমষ্টিগত পরিস্থিতি, আবার হতে পারে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা। এরপরে আমরা আসি এই যে ক্রাইসিস, তারপরে আমরা আসতে পারি যে সমাযোজন জটিলতা। এটা হতে পারে ডিফিকাল্টিস ইন কপিং। এখানে শারীরিক এবং আচরণগত বৈশিষ্ট্য এবং দৃষ্টিভঙ্গি, বিশ্বাস একজন ব্যক্তি একটি পরিবারের সংকট মোকাবেলার ক্ষমতাকে কিন্তু প্রভাবিত করে। যেমন অনেক সুখী পরিবারও সংকটে পড়তে পারে, চাপমূলক কোনো ঘটনায় পড়তে পারে। দুর্বল স্বাস্থ্য, অধিক মাত্রায় সেন্সিটিভ যদি মানসিক কোনো অবস্থা হয়, তাহলে কিন্তু মানুষ সংকটের মুখোমুখি হতে পারে। আর এই যে সমাযোজনের জটিলতা, এখানে বলা হয়েছে যে উৎসাহ, সমর্থন, সমাধান পাওয়ার প্রক্রিয়ার উপর আলোকপাত করে। এই কারণে পরিবার দ্রুত কিন্তু সমাযোজন দক্ষতা আবার পুনর্লাভ করতে পারে। হস্তক্ষেপ সময় যদি আমরা বলি যে হস্তক্ষেপ সময়, এটা হচ্ছে উপাদানের 3 নম্বর, যে হস্তক্ষেপ সময় টাইমিং অফ দ্য ইন্টারভেনশন। এখানে কি বলা হয়েছে যে সংকট সাধারণত কি হয়? সাধারণত দেখা যায় যে 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত বজায় থাকতে পারে। তো সে সময় যদি সমস্যার সমাধান অনেক জটিল থাকে, কিন্তু এই সময়টাতে সমস্যার সমাধান কার্যক্রমটা কিন্তু অনেক জটিল থাকে। তো সেই সময় কি করা প্রয়োজন? প্রতিক্রিয়া প্রয়োজন। সময় মতো হস্তক্ষেপ যদি করা যায়, তাহলে কিন্তু পারিবারিক যে ভাঙন, সেই পারিবারিক ভাঙনের মতো কঠিন সমস্যা কিন্তু তখন মোকাবেলা করা সম্ভব হয়। এখন আমরা আসি ডিফারেন্ট ফেসেস অফ ক্রাইসিস। এখন এই যে সংকটের যে বিভিন্ন চাপ রয়েছে, যেমন কি আছে যে অবিশ্বাস্য ঘটনা আছে, প্রত্যক্ষণ আছে, বিশৃঙ্খল প্রতিক্রিয়া আছে, নতুন এবং অনিয়মিত সম্পদের অনুসন্ধান, বিভিন্ন ঘটনার ধারাক্রম, এরপরে হচ্ছে পূর্ববর্তী সংকট বর্তমান সংকটের সাথে যুক্ত হয়, তারপরে হচ্ছে নতুন সম্পদ সরবরাহ এবং অভিযোগ। এগুলো আমরা আলোচনায় আসবো। প্রথমে আমরা আলোচনায় আসি অবিশ্বাস্য ঘটনা। একটি অস্বাভাবিক এবং অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক যদি অবিশ্বাস্যভাবে ঘটনা সংঘটিত হয়, তখন তা প্রাথমিকভাবে কি হয়? উদ্বিগ্নতা জন্ম দেয়, তাই না? যদি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে, অনাকাঙ্ক্ষিত, যেটা আমার কাম্য নয়, সেই ঘটনাটা ঘটে,
তাহলে কি এই দুঃখজনক অবিশ্বাস্যকর ঘটনা যদি কখনো সংঘটিত হয়, তাহলে যা প্রাথমিকভাবে এটা কি হয়, উদ্বিগ্নতার জন্ম দেয় এবং ব্যক্তি তার পারিবারিক সমাধানগুলোর যে উপায় সেগুলো ব্যবহার করে এই ধরনের প্রতিক্রিয়াটা দেখে। এরপরে 2 নাম্বার আসো প্রত্যক্ষণ। ব্যক্তি তার পরিবারের জন্য হুমকি হিসেবে মনে করে, অর্থাৎ সে কিভাবে পারসেপশন করলো, সে কিভাবে দেখলো এই সংকটকে, সে মনে করছে যে এটা আমার পরিবারের জন্য হুমকি স্বরূপ। এরপরে হচ্ছে বিশৃঙ্খল প্রতিক্রিয়া, যেমন এখানে হতে পারে যে পরিবারের উদ্বিগ্নতা বাড়ে, তাৎক্ষণিক এবং মৌলিক যে সমাধান চায়, তাতে মানসিক চাপ কমানো যায় এবং এক পর্যায়ে চাপমূলক যে প্রতিক্রিয়া হয় সেটা ব্যাপকভাবে বিশৃঙ্খল হয়ে ওঠে। এরপরে আমরা আসি নতুন এবং অনিয়মিত সম্পদের অনুসন্ধান। এখানে উৎকণ্ঠা, যন্ত্রণা, আবেগীয় কষ্ট এগুলো সংকটের সময় কিন্তু থাকে। সেক্ষেত্রে এগুলো কমাতে পরিবারের সদস্যরা পরিবারের বাইরে অন্যান্যদের কিন্তু অন্তর্ভুক্ত করতে থাকে যে তারা আমার সমস্যা বা আমার সংকটের কিভাবে সমাধান করতে পারে। মানে যেহেতু তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকে, তাই তারা অন্যের সাহায্য কিন্তু কামনা করে। প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুরা প্রত্যেকের সহযোগিতা এক্ষেত্রে দিতে পারে। তারপরে দেখো বিভিন্ন ঘটনার ধারাক্রম। এখানে কি হতে পারে যে অধিকাংশ সময় সংকট বিভিন্ন ঘটনার ধারাক্রম থেকে শুরু হয়। যেমন ধরো আমরা যদি বলি যে বাবা মা যদি মাদকাসক্ত হয় তাহলে কি, তাহলে পারিবারিক নির্যাতন, ঋণগ্রস্ত হয় এবং দেখা যায় যে মাদকের পিছনে ব্যয়ভার বৃদ্ধি পায়। তাহলে কতগুলো ধারাক্রম শুরু হয়। তার মানে একটা সমস্যার ক্ষেত্রে দেখা যায় যে যদি শুরু হয়, একটা সংকটে যদি শুরু হয়, তাহলে সেই সংকটের সাথে সাথে বিভিন্ন রকম ধারাবাহিকভাবে বিভিন্ন সংকট তৈরি হতে থাকে। এভাবে কিন্তু সংকটে বিভিন্নভাবে এই যে বিভিন্ন ধারাক্রম অনুযায়ী সংকট তৈরি। এরপর আমরা আবার স্লাইডে চলে যাই। দেখো ধারাক্রমের পরে আমরা আসছি পূর্ববর্তী সংকট বর্তমান সংকটের সাথে যুক্ত হয়। পূর্ববর্তী সংকট অর্থাৎ বর্তমান কোনো সংকট অতীতের কোনো সংকট তার স্মৃতিকে বারবার তাড়না করতে থাকে। যেমন কোনো শিশুকে যদি তার বাবা মা শাস্তি দেন তখন কি হয়, তখন এই শাস্তিটা যদি কোনো বাবা মা দেখেন তখন সেই বাবা মা আবার তার বাবা মা তাকে কেমন করে শাস্তি দিয়েছিল সেভাবে সেই ঘটনাটা মনে করার চেষ্টা করে। এভাবে কিন্তু যে পূর্ববর্তী সংকট বর্তমান সংকটের সাথে যুক্ত হয়। এরপরে দেখো যেটা আমি বলছি যে নতুন সম্পদ সরবরাহ এবং অভিযোজন। এখানে এই পর্যায়ে কি আসে যে অভিযোজনের উপায় সম্পর্কে ব্যক্তি বা পরিবার একটা দিক নির্দেশনা লাভ করে। তো এটা হচ্ছে সংকটের উত্তরণের শেষ ধাপ। এরপরে স্লাইডে আমরা যাই। ফিলিং ডিউরিং ক্রাইসিস, সংকটকালীন যে অনুভূতি অর্থাৎ সংকটের সময় কি কি অনুভূতি হতে পারে, কি অনুভূতি মানুষের মনে হতে পারে। সেখানে দেখো যে হতবুদ্ধিতা মানে মানে হচ্ছে নতুন এবং অনিয়মিত অনুভূতির অভিজ্ঞতা হতে পারে, তাই না? হতবুদ্ধিতা নতুন এবং যে অনিয়মিত অনুভূতি সেটার অভিজ্ঞতা। এরপর বিপদ, যেখানে উত্তেজনা, ভয় এবং আসন্ন সর্বনাশ চিন্তা করে যে আমার একটা বিপদ হতে পারে। এরপরে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, অর্থাৎ ফিলিং গুলি কি হয়, আমার সংকটকালীন যে অনুভূতিগুলি সেই অনুভূতিগুলি কি হতে পারে। তারপর বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, যেমন সবকিছু মনে হয় যেন জট পাকিয়ে যাচ্ছে, ঠিক মতো কাজ করতে ইচ্ছে করছে না। এরপরে দেখো অচল অবস্থা, এটা কি করে হয়, হঠাৎ করে থেমে যাওয়া, কোনো কাজ না করা। তারপর বেপরোয়া ভাব, হঠাৎ করে বেপরোয়া হয়ে সংকটের কারণে মানে অধিক বেপরোয়া ভাব তার মধ্যে লক্ষ্য করা যায় কোনো যে সংকটে পড়বে। উদাসীনতা, কেন চেষ্টা করবো, এরকম একটা উদাসীন ভাব আসে। অসহায়, যেমন আমার একজন সমাজকর্মী দরকার, আমি অসহায় বললাম আমার সংকট নিরসনের জন্য আমার একজন সমাজকর্মী প্রয়োজন। এরপর আছে দেখো অত্যাবশ্যক, এখনই সাহায্য দরকার। এরপর আছে অস্বস্তি,
দুর্দশাগ্রস্ত, আরামহীন অনুভূতি, আবার চিন্তা এবং চাপ এর মধ্যে লক্ষ্য করা যায়। এরপরে আমরা আসতে পারি যে সংকটকালীন মোকাবেলার ধাপ, অর্থাৎ কি কি ধাপ অতিক্রম করলে এই সংকটটা মোকাবেলা করা সম্ভব হবে। প্রথমে আমরা আসি মনোসামাজিক ও বিপদ মূল্যায়ন। এই যে মনোসামাজিক এবং বিপদ মূল্যায়ন, যেমন সাহায্যার্থী কি করছে, যাকে আমরা ক্লায়েন্ট বলছি, আত্মহত্যা বা এই ধরনের কোনো বড় বিপদের মুখে পড়েছিল কিনা, এগুলো হতে পারে যে ইনজেকশনের মাধ্যমে কিংবা শরীরে বিষক্রিয়া ঘটানো বা ওষুধের মাত্রা বাড়িয়ে দেওয়া, এই ধরনের যে ঘটনা সেটা মূল্যায়নে যেসব বিষয় প্রয়োজন হয় সেগুলো মানে তথ্যগুলো সংগ্রহ করতে হবে। সে সংকটে পড়ার পরে কি করেছে, আত্মহত্যামূলক কোনো চিন্তা করেছে কিনা, তারপরে তার অনুভূতি সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা, আত্মহত্যার যে পরিকল্পনার ভয়াবহতা সম্পর্কে অনুমান করা, এরপর আত্মহত্যার ইতিহাস অনুসন্ধান করা, এই তথ্যগুলো তার কাছ থেকে সংগ্রহ করতে হবে। তারপর আমরা আসি যে আবার আরেকটা তথ্য সংগ্রহ করা যেতে পারে, যা এইসব তথ্য সংগ্রহ করার জন্য কি হবে, একজন পরামর্শদাতা ক্লায়েন্টকে কার্যকর সাক্ষাৎকার গ্রহণ করবে। অর্থাৎ এই যে এই তথ্যগুলো নিবে, এটা নিবে কারা, ক্লায়েন্টকে সাক্ষাৎকার নিবে হচ্ছে সমাজকর্মী, তাকে যে সাহায্য করবে সংকটময় মুহূর্তে। তাহলে মনোসামাজিক এবং তার বিপদ মূল্যায়ন, এটা গেল সাইকোলজিক্যাল অ্যান্ড লেথালিটি। এরপরে আসো দ্রুত রেপো প্রতিষ্ঠা, র্যাপিডলি স্টাবলিশ রেপো। এখানে কি হতে পারে, তোমরা জানো রেপো কি, কিভাবে তোমরা যখন মেথডস পড়েছো, সোশ্যাল কেস ওয়ার্ক এন্ড সোশ্যাল গ্রুপ ওয়ার্ক, এটা তোমাদের একটা কোর্স আছে, তো সেখানে তোমরা জানো যে রেপো কি, একটা পেশাগত সম্পর্ক, ক্লায়েন্ট এবং সোশ্যাল ওয়ার্কারের মধ্যে একটা পেশাগত সম্পর্ক। সুতরাং এই রেপো প্রতিষ্ঠার ক্ষেত্রে সংকটকালীন অবস্থায় তার সাথে গুড একটা আই কন্ট্যাক্ট করতে হবে, তার প্রতি একটা নন জাজমেন্টাল অ্যাটিটিউড, তারপরে হচ্ছে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড তার সাথে করতে হবে। এরপরে হচ্ছে সমাজকর্মের নীতি অনুসরণ করতে হবে, সমাজকর্মের মূল্যবোধ অনুসরণ করতে হবে, এগুলো অনুসরণ করে সংকটকালীন মোকাবিলার ধাপটা প্রতিষ্ঠা করতে হবে। এবং রেবো প্রতিষ্ঠা কিন্তু এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর 3 নম্বরে আসো মূল সমস্যা চিহ্নিত করা। এই যে মূল যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা চিহ্নিত করা। সেই সমস্যাগুলো কি, সেই সমস্যাগুলো হচ্ছে, দেখো কি কি সমস্যাগুলো দেখা যায় যে প্রধান সমস্যা থেকে, অর্থাৎ সে তো সংকটকালীন সময়ে তো অনেক সমস্যার সে সম্মুখীন হয়, সুতরাং তার যে মেজর প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো দেখা যায় যে একটি মাত্র না হয়ে অনেকগুলি সমস্যা সে আক্রান্ত হয়ে পড়ে। তখন তার মধ্য থেকে কি সমস্যা সে সবচেয়ে বেশি সংকটে পড়েছে, কোন সমস্যার কারণে, সুতরাং মূল সমস্যাটা চিহ্নিত করতে হবে এবং যা সংকটকে গভীর থেকে গভীরতর করতে পারে এরকম একটা সমস্যা চিহ্নিত করে তারপরে তার যে মোকাবেলার কাজে তাকে সাহায্য করতে হবে। এরপরে আছে অনুভূতি এবং আবেগ। এখানে দুটো বিষয় জড়িত, অনুভূতি এবং আবেগ। 4 নম্বর খেয়াল করো, ফিলিং অ্যান্ড ইমোশন, অনুভূতি এবং আবেগ। এখানে দুটো বিষয় জড়িত, একটা হচ্ছে ক্লায়েন্টকে বর্তমান অনুভূতি প্রকাশ করতে, আর হচ্ছে এই পরিস্থিতিতে উন্নীত হওয়ার কারণ হিসেবে নিজের বক্তব্য উপস্থাপন করতে প্রচেষ্টা গ্রহণ করে। এখানে দুটো বিষয় জড়িত আছে অনুভূতি এবং আবেগের মধ্যে। 5 নম্বর দেখো, বিকল্প গঠন এবং প্রকাশ করো, জেনারেট অ্যান্ড এক্সপ্লোর অল্টারনেটিভ। এখানে ক্লায়েন্ট কোনো পলিসি ব্যাপকভাবে চিন্তা করার মতো মানসিক অবস্থা বজায় রাখতে পারে না, তাই না? তার মানসিক অবস্থার কারণে সে কিন্তু এটা বজায় রাখতে পারে না, ব্যাপকভাবে চিন্তা করতে সে পারে না। যখন তার অ্যাডজাস্টমেন্ট কৌশল ব্যাহত হয় তখনই কিন্তু পরিচিত কোনো কৌশল ব্যবহারে সে তৎপর হয়ে ওঠে। তো এই সময় ক্লায়েন্ট এবং সোশ্যাল ওয়ার্কার নিরাপত্তার জন্য যে সম্ভাব্য বিকল্পগুলো সামনে নিয়ে আসতে পারে। এরপরে দেখো যে একটি কার্যক্রম পরিকল্পনা বাস্তবায়ন, একটি কার্যক্রম পরিকল্পনা, ইমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাকশন প্ল্যান। আচ্ছা, অ্যাকশন প্ল্যানের এখানে একটা ব্র্যাকেট হবে, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড অ্যাকশন প্ল্যান। এখানে সাহায্যার্থী ভারসাম্যতা এবং মানসিক স্থিতি অবস্থা সেটা অনুস্থাপনের জন্য এই অ্যাকশন প্ল্যানটা হচ্ছে অত্যন্ত জরুরি। লাস্ট নম্বর হচ্ছে ফলো আপ। এখানে ক্লায়েন্টের শারীরিক অবস্থা,
অবিশ্বাস্য ঘটনার উপর যে নিয়ন্ত্রণ, তারপরে বর্তমান চাপ সৃষ্টিকারী যে উপাদান এবং কিভাবে নির্বাহ করা যায় তার উপায়, এই সব কিছু সম্পর্কে তার কাছ থেকে জানতে হবে। এবারে আমরা আসি যে ব্যক্তি সমাজকর্ম অনুশীলনে সংকটকালীন হস্তক্ষেপ মডেল ব্যবহার, কিভাবে এই মডেলগুলো ব্যবহার হচ্ছে। এখানে এই মডেলগুলো ব্যবহার হচ্ছে, দেখো, র্যাপিডলি যে এস্টাবলিশিং রেকর্ড উইথ দ্য ক্লায়েন্ট, এখানে কি করতে হবে, এখানে হচ্ছে সাহায্যার্থীর সাথে দ্রুত রেকর্ড প্রতিষ্ঠা। এটা আমরা আগেও পড়েছি যে গুড আই কন্ট্যাক্টের মাধ্যমে করতে হবে, ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, পজিটিভ মেন্টাল যে অ্যাটিটিউড তা থাকতে হবে। এগুলো থাকলে তাহলে কিন্তু তার সাথে দ্রুত রেকর্ড প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আইডেন্টিফাই দ্য মেজর প্রবলেম, এই যে মেজর যে সমস্যাগুলো রয়েছে, বিভিন্ন যে প্রবলেমগুলো রয়েছে, সেখান থেকে মেজর প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে। এরপর ডিলিং উইথ ফিলিং অ্যান্ড ইমোশন, এখানে যে ব্যক্তির যে অনুভূতি এবং আবেগ সেটা অনুধাবন করতে হবে। ব্যক্তির অনুভূতি আবেগ সেটা অবশ্যই অনুধাবন করতে হবে, যে তার সংকটকালীন অবস্থায় তার অনুভূতিটা কি এবং সে কিভাবে তার আবেগকে প্রকাশ করছে, এটা অবশ্যই অনুধাবন করতে হবে। তারপরে আছে ইমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাকশন প্ল্যান, এটা হচ্ছে 4 নম্বর। তো একটি কার্যক্রম পরিকল্পনা বাস্তবায়ন, আমরা কিন্তু এর আগে দেখেছি যে অ্যাকশন প্ল্যানটা ইমপ্লিমেন্ট কিভাবে করা যাবে মডেলের মধ্যে। তাহলে এই সংকট নিরসনে হস্তক্ষেপ মডেলটা এইভাবে ব্যক্তি সমাজকর্ম অনুশীলনে এটা প্রয়োগ করা যাবে। ব্যক্তির যে আচরণগত সমস্যার সমাধানে এটা সাহায্য করবে, ব্যক্তির আচরণগত সমস্যা সমাধানের ক্ষেত্রে ফলো আপ করতে হবে যে সংকটকালীন যে হস্তক্ষেপের 1 মাস পরে, অর্থাৎ বুস্টার সেশন, তাকে শিডিউল নির্ধারণ করে দিতে হবে, তাকে ফলো আপ করা হয় যে 1 মাস পরে আসলে সে সংকটে কতটুকু সে মুক্ত হতে পেরেছে এই সংকট থেকে। সুতরাং এই বুস্টার সেশন যেটা, সেটা কতটুকু সে অর্জন করেছে, কতটুকু সমস্যা তার বাকি থেকে গেছে, সেটাও কিন্তু এখানে আলোচনার বিষয়। সুতরাং এই সংকটকালীন হস্তক্ষেপে যে ব্যক্তি সমাজকর্ম অনুশীলনে সংকটকালীন হস্তক্ষেপ মডেলের ব্যবহার কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এটা যদি সঠিকভাবে একজন ক্লায়েন্ট, একজন ব্যক্তি সমাজকর্মী ক্লায়েন্টের কাছে অনুশীলন করেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট ক্রাইসিস থেকে অনেকটা মুক্তি পেতে পারে। তোমাদের আমি কতগুলি সহায়ক বই দিয়েছি, বইয়ের নাম দিয়েছি, এখান থেকে বেশ কিছু অংশ নেওয়া হয়েছে। তোমরা এই বইগুলো অবশ্যই দেখবে। আমি তার আগে একটু যাচ্ছি প্রথম থেকে, যেটা আমরা পড়ছিলাম যে ক্রাইসিস ইন্টারভেনশন টাস্ক সেন্টার্ড মডেল, যে সংকটকালীন হস্তক্ষেপমূলক যে কর্মকেন্দ্রিক মডেল, আমরা এটা আলোচনা শুরু করেছি আজকে। এবং একটু তোমাদের কাছে আসি যে আরেকটু খেয়াল করো যে সংকট কি। সংকট হচ্ছে বিপর্যস্ত অস্বাভাবিক অবস্থা। তোমরা একটু খেয়াল করো, আমাকে একটু বলবে যে তোমরা আসলে, আমি তো বুঝতে পারছি না, কতটুকু বুঝতে পেরেছো ওটা একটু বলবে তোমরা। সংকট হচ্ছে বিপর্যস্ত এবং অস্বাভাবিক অবস্থা। সংকট হলে মানুষ হতাশায় পর্যবেসিত হয়, তারপর ব্যক্তিকে ভূমিকা পালনে অক্ষম করে তোলে এবং কাটিয়ে ওঠার জন্য অন্যের সাহায্য কামনা করে। এখন তোমরা আমাকে একটু বলো যে সংকট কি, তোমরা কিভাবে বুঝতে পেরেছো, আমাকে একটু বলো যে সংকট কি। সংক্ষেপে দিয়ে একটা কথা বললে হবে যে সংকট সম্পর্কে একটু বলো। তোমরা তো এতক্ষণ শুনেছো, আমাকে একটু বলো যে সংকট কি। সংকট হলে পরে কি হয়, মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে না? বলো। সংকট হলে মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে, বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় তার লাইফে। মানুষের উপর চাপ সৃষ্টি হয়, পারিবারিক ভাবে বা সামাজিক ভাবে, যে কোনো ভাবে সে তার উপর একটা চাপ সৃষ্টি হয়, সে স্বাভাবিক লাইফে থাকতে পারে না। আবার সংকট হলে পর সে কি হয়, যখন সে অস্বস্তিকর অবস্থার দিকে চলে যায়, তখন কি হয়, সে সমাধান করার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে পড়ে। এই সংকটের সমাধান কিন্তু সে চায়, তাই না? অনেক ধন্যবাদ।
এটা আমরা বলছিলাম যে সংকট হচ্ছে বিপর্যস্ত এবং অস্বাভাবিক অবস্থা। এটা হতাশায় পর্যবেসিত করে এবং ব্যক্তিকে ভূমিকা পালনে অক্ষম করে তোলে, কাটিয়ে ওঠার জন্য অন্যের সাহায্য কামনা করে। আমরা পড়েছিলাম কি সংকটের 3টে অবস্থা, তাই না? স্বাভাবিক বিকাশ সম্পর্কিত সংকট, অবস্থাগত সংকট, উপস্থিতিগত সংকট, এটা আমরা পড়েছিলাম। আমরা এলিমেন্টস পড়েছিলাম, একটু রিভিউ করছি যাতে তোমাদের অসুবিধা না হয়। প্রথম অধ্যায়টা একটু তাড়াতাড়ি শেষ করেছি, এটা দ্বিতীয় অধ্যায়, সুতরাং আমি চাচ্ছি যেন তোমরা একটু ভালো করে আয়ত্ত করতে পারো। যেমন সংকটের 3টি অবস্থা আমরা পড়েছি: স্বাভাবিক বিকাশ সম্পর্কিত সংকট, অবস্থাগত সংকট, উপস্থিতিগত সংকট। আবার এলিমেন্টস অফ ক্রাইসিস, এখানে আমরা কি পড়েছি? চাপমূলক পরিস্থিতি পড়েছি। এখানে চাপমূলক পরিস্থিতি কিন্তু পরিবার কেন্দ্রিক পরিস্থিতি হতে পারে, তাই না? বিভিন্ন চাপমূলক পরিস্থিতি হতে পারে, এটা পরিবার কেন্দ্রিক হতে পারে। যেমন পরিবারে স্বামী স্ত্রী কলহ হতে পারে, পরিবারের সদস্যদের মধ্যে কেউ যদি কঠিন এবং জটিল রোগে আক্রান্ত হয় তাহলে তারা এই রোগে আক্রান্ত হতে পারে। এখন অর্থনৈতিক পরিস্থিতি, এটা এটা আমরা কি পড়েছিলাম? আমাকে একটু বলো যে অর্থনৈতিক পরিস্থিতি যে আমরা কি হতে পারে? চাকরি হারানো হতে পারে, তাই না? এখন দেখো তো তোমরা বলতে পারো কিনা যে অর্থনৈতিক পরিস্থিতির কারণে কিভাবে মানুষ সংকটের সম্মুখীন হয়। বিভিন্ন চাপমূলক পরিস্থিতি হতে পারে, তাই না? অর্থনৈতিক দৈন্যতা হতে পারে, যেমন চাকরি হারানো। তারপরে স্বাস্থ্যগত কারণে যদি সে তার অসুখ বিসুখে সে আক্রান্ত হয় তখন কি হয়? অনেক পরিমাণে খরচ হয়ে যায়। সেই খরচ নির্বাহ করতে গেলে বা ব্যয়ভার নির্বাহ করতে গেলে তখন সে সংকটময় অবস্থায় পড়ে, তাই না? এভাবে আমরা আলোচনা করেছিলাম। এখন বলতে পারবে অর্থনৈতিক পরিস্থিতিটা কি? একজন একটু বলো যে অর্থনৈতিক পরিস্থিতি কি, কিভাবে আমরা অর্থনৈতিক পরিস্থিতির কারণে সংকটের সম্মুখীন হই। আমি আবার একটু বলছি তাহলে, এই যে আর্থিক যে দৈন্যতা তার কারণে হতে পারে, মানে অর্থ সংকট, সেটার কারণে কিন্তু এই আমরা সংকটে বা ক্রাইসিসে হতে পারে, যেটা অর্থনৈতিক সংকট হিসেবে চিহ্নিত করতে পারি। কেউ চাকরি হারাতে পারে, তারপরে কেউ যদি অসুখ বিসুখে আক্রান্ত হয়, সে অসুখ বিসুখে আক্রান্ত হওয়ার কারণে তার কি হয়? পরিবারে খরচ বাড়ে। তো এই খরচ বাড়ার কারণে তখন সে কি হয়? আর্থিক সংকটে পড়ে যায়। তাহলে পারিবারিক সংকট কি বলতে পারবে? পারিবারিক সংকট আমরা যে একটু আগে বলেছি, পারিবারিক সংকট স্বামী স্ত্রীর মধ্যে যদি কলহ হয়, পরিবারের সদস্যদের মধ্যে যদি কেউ কঠিন আর জটিল রোগে যদি সে আক্রান্ত হয় তাহলে কি হয়? পারিবারিক পরিস্থিতি সংকটের মুখে পড়ে, তখন পারিবারিক পরিবেশটা কিন্তু ব্যাহত হয়। এরপরে আমরা কি পড়েছিলাম? সমষ্টিগত যে পরিস্থিতি, যে অপর্যাপ্ত আবাসন হতে পারে, সমষ্টি সম্পদের অভাব হতে পারে, এভাবে আমরা আলোচনা করেছিলাম। আবার গুরুত্বপূর্ণ ঘটনা যেমন বিয়ে, তারপর হচ্ছে সন্তানের জন্ম, চাকরিতে প্রমোশন, অবসর গ্রহণ, এগুলো কি করতে পারে? অনেক সময় পরিবারে সংকটের কিন্তু সৃষ্টি হতে পারে, তাই না? আমরা বিভিন্ন ডিফারেন্ট ফেজ অফ ক্রাইসিস পড়েছি। আর কি পড়েছি দেখো? আবার পড়েছি ফিলিং, সংকটের সময় কি ফিলিং হতে পারে? মানুষ হতবুদ্ধি হয়ে পড়ে, বিপদগ্রস্ত হয়ে পড়ে, বিভ্রান্তিতে পড়ে, অচল অবস্থা দেখা যায়, একটা বেপরোয়া ভাব চলে আসে। তুমি যদি একটু চিন্তা করো তাহলে কিন্তু যখন ক্রাইসিস মোমেন্টে কি কি অবস্থা হয়, কি ফিলিং মানুষের মনে তৈরি হয়, উদাসীনতা তৈরি হয়, মানুষ অসহায় হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে, মানে সে সারাক্ষণ একটা অস্বস্তি ভাব তার মধ্যে লক্ষ্য করা যায়। আবার চিন্তা এবং চাপ তাকে আঁকড়ে ধরে। এই ধরনের ফিলিং তৈরি হয় যখন সংকট মানুষ কোনো ক্রাইসিসে পড়ে। এখন মোকাবেলার বিভিন্ন ধাপ আমরা পড়েছি, সংকট মোকাবিলাকালীন যে মোকাবেলার বিভিন্ন ধাপ আমরা পড়েছি, মনসামাজিক বিপদ মূল্যায়ন, দ্রুত রেখা প্রতিষ্ঠা, মূল সমস্যা চিহ্নিতকরণ, এগুলো আমরা আলোচনা করেছি। আর কি আলোচনা করেছি? ব্যক্তি সমাজকর্ম অনুশীলনে সংকটকালীন হস্তক্ষেপ মডেলের যে ব্যবহার সেটা আমরা আলোচনা করেছি। তোমাদের একটা কথা বলার আছে, সেটা হচ্ছে বই রেফারেন্স যেটা দিয়েছি সেটা অবশ্যই তোমরা একটু দেখবে। বুক রেফারেন্সটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা বই সূত্র ধরে তোমরা বিভিন্ন টপিক গুলো আলোচনা করতে পারো। টপিক গুলো মিলিয়ে তোমার নিজস্ব বইয়ের সাথে সামঞ্জস্য রেখে এই বইগুলো তোমরা দেখবে। সেজন্য এখানে সহায়ক কিছু গ্রন্থের নাম দেওয়া হয়েছে।
তোমাদেরকে আহ্বান জানাচ্ছি যে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাইকে আহ্বান জানাচ্ছি স্বাস্থ্যবিধি মেনে চলার। তাহলে আজকের ক্লাসে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়েছে কোনো কিছু? আজকের ক্লাসে যা আমাদের আলোচনা হয়েছে সবকিছু বুঝতে পেরেছো? কোনো সমস্যা হয়েছে কি? ক্রাইসিস যে মডেল আমরা করলাম? না মিস। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে আমার মনে হয় আজকের ক্লাসটা শেষ করতে যাচ্ছি। তার আগে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারো, আর যদি না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করতে চাচ্ছি। আরেকটু কি তোমাদের আমি দেখাবো যে কি পড়াচ্ছিলাম? আরেকটু দেখানোর প্রয়োজন আছে বলে মনে করো? যে আমাদের আলোচনা কি হয়েছিল এটা কি আরেকটু দেখাবো বলে মনে করো তোমরা? না ম্যাম, আমরা বুঝতে পেরেছি। ওকে, অনেক ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের সুস্বাস্থ্য, তোমাদের শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা কামনা করছি। অনেক শুভকামনা তোমাদের জানিয়ে আজকের ক্লাস শেষ করতে চাচ্ছি। আজকে যে পড়াগুলো তোমাদের পড়ালাম সেই পড়াগুলো অবশ্যই তোমরা বাসায় চর্চা করবে এবং নিজেরা মনোযোগ দিয়ে প্রত্যেকটা অংশ, যেমন 1 নম্বর অধ্যায়টা হয়ে গেছে, আমাদের 2 নম্বর অধ্যায় শুরু হয়েছে। 2 নম্বর অধ্যায় আরেকটা ক্লাস হয়ে গেলে 2 নম্বর অধ্যায় আমাদের শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের 2টো অধ্যায় হয়ে যাবে। আমাদের সিলেবাসে মোট 5টি অধ্যায়। 5টি অধ্যায়ের মধ্যে আমরা সব আলোচনা করে শেষ করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।